আসসালামু আলাইকুম। আজকে আমরা লি চ্যাটলিয়ার্স প্রিন্সিপাল অথবা লা শাতিলের নীতি পড়ব। তো লা শাতিলের নীতিতে একটা নিয়ামক আছে যে নিষ্ক্রিয় গ্যাসের প্রভাব বা নিষ্ক্রিয় গ্যাস এড করলে কি হইতেছে। তো ওইটা নিয়ে আজকে আমরা পড়ব। তো আমরা লা শাতিলিয়ান নীতি পড়া শুরু করি ক্লাস 8 থেকে। কিন্তু দেখা যায় ইন্টারে আসার পরেও অনেকে লা শাতিলিয়ান নীতির অনেক জিনিসপত্র বা এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে প্রভাবটা এইটা আমরা জানি না। তো এই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করব আজকে। তো লা শাতিলিয়ান নীতিতে কি বলে অ্যাকচুয়ালি যে কোনো রাসায়নিক কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় বা কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি এর কোনো নিয়ামক পরিবর্তন করা হয় তবে বিক্রিয়া এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো আসো আমরা নিয়ামকগুলো কি কি দেখি। নিয়ামক আসলে কি কি, যেই নিয়ামকের কারণে এগুলো হবে, নিয়ামকগুলো কি কি। প্রথমে যদি আসে তাপমাত্রা, পরবর্তীতে আসে ঘনমাত্রা, পরে আসে চাপ, নিষ্ক্রিয় গ্যাস, গ্যাস কিংবা উপাদান, উপাদান যোগ। নিষ্ক্রিয় গ্যাস বা উপাদান যোগ করলে আসলে কি হয়। তো এইখানে তাপমাত্রার ক্ষেত্রে তো দুইটা কন্ডিশন হয়, একটা এক্সোথার্মিক, পরেরটা এন্ডোথার্মিক বা তাপ উৎপাদী এন্ড তাপ হারি। তো তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ বা এক্সোথার্মিক এন্ড তাপ হারির ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যদি আমরা একটা বিক্রিয়া নিয়ে কাজ করি যে এ প্লাস বি থেকে কি হইতেছে সি প্লাস ডি, বা এইটা যদি একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তো তাপ উৎপাদী বিক্রিয়ার যদি আমরা তাপমাত্রা বা টেম্পারেচার বাড়াই তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়। তেমনিভাবে যদি এটা বিক্রিয়াটা তাপহারী হইতো, তো তাপহারী বিক্রিয়ার যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে বিক্রিয়া সম্মুখবর্তী হয়। তো তাপমাত্রার যে প্রভাব বা তাপমাত্রা যে নিয়ামকের যে তাপমাত্রাটা আছে এইটা নিয়ে কারোই সমস্যা না। তেমনি ঘনমাত্রার ক্ষেত্রে দেখি, তো ঘনমাত্রা যদি আমরা বিক্রিয়ক বা এ অথবা বি এর যদি ঘনমাত্রা বাড়াই, এ অথবা বি এর ঘনমাত্রা বাড়াইলে তখন কি হইতেছে, বিক্রিয়া অবভিয়াসলি সম্মুখবর্তী হইতেছে বা সি ও ডি তৈরি হইতেছে। তেমনি অপরভাবে যদি সামহাও এই পাত্রে এক্সট্রা কোনোভাবে সি অর ডি পড়ে যায় তাহলে কি হইতেছে, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। এটাই তো রাইট। আর চাপের প্রভাবটা কি, যে চাপ বাড়লে কম মোল সংখ্যার দিকে ধাবিত হবে প্রভাবটাকে প্রশমিত করতে। তো পরে যে যে 4 নাম্বার যে নিয়ামকটা আছে যে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় উপাদান যোগ, তো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় উপাদান যোগে কি হয় বলতো, বা এরা আসলে কারা, নিষ্ক্রিয় গ্যাস কেন আমরা বলতেছি বা নিষ্ক্রিয় উপাদান কেন বলতেছি, কারণ এরা বিক্রিয়া পাত্রে কোনো বিক্রিয়া করবে না, বিক্রিয়া পাত্রে কোনো বিক্রিয়া করবে না, কোনো বিক্রিয়া করবে না, কোনো বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে না। বিক্রিয়া পাত্রে যে বিক্রিয়ক আর উৎপাদ থাকবে এদের কারো সাথে নট এ সিঙ্গেল ওয়ান বা নট এ সিঙ্গেল এলিমেন্ট, কারো সাথে এরা কোনো বিক্রিয়া করবে না। তখনই শুধুমাত্র এই লা শাতিলের নীতির ক্ষেত্রে এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে প্রভাবটা তখনই কাউন্ট হবে। তো চলো আসলে আরো বিস্তারিতভাবে যদি আমরা দেখি, এডিশন অফ সাম ইনার্ট ম্যাটেরিয়ালস, এডিশন অফ ইনার্ট ম্যাটেরিয়ালস, রাইট। তো ইনার্ট ম্যাটেরিয়াল যোগে কি হইতে পারে দেখো, যে বা নিষ্ক্রিয় গ্যাস যোগে কি হইতে পারে। নিষ্ক্রিয় গ্যাস বা উপাদান, যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে দুইটা কন্ডিশন কাজ করে, একটা স্থির আয়তন আর একটা স্থির চাপ। তো স্থির আয়তন এ একটা কেস, স্থির আয়তন এটা একটা কেস, আরেকটা কেস নিষ্ক্রিয় উপাদান প্লাস স্থির চাপ। তো এই দুইটা কেস
এই দুইটা কেস কাজ করে আসলে। দুইটা কেসেই হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়ালসগুলা মানে লাসাতিলের নীতি মেনে চলবে বা লাসাতিলের নীতি আমরা বলতে পারি। তো যদি আমরা দেখি কনসেন্ট্রেশনের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না, আমরা কি জানি যে কনসেন্ট্রেশন অথবা হচ্ছে মানে ঘনমাত্রা সমান সমান হচ্ছে n/v। এইখানে n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে যে মোল, নাম্বার অফ মোলস, অ্যান্ড v এর পরিচয় কি? ভলিউম বা আয়তন, রাইট? তো এইখানে যদি আমরা প্রথম কন্ডিশনটা চিন্তা করি, আমরা যদি স্থির আয়তনের কথা চিন্তা করি, যদি স্থির আয়তন থাকে তো পাত্রের তো ভলিউম তো স্থির, রাইট? সেই ক্ষেত্রে এদের কি যদি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করি, তো ভলিউম যেহেতু স্থির, তো এইখানে এদের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনে কি কোনো পরিবর্তন হয়? না, কনসেন্ট্রেশনের পরিবর্তন হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থির আয়তনে যদি আমরা নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করি, পাত্রে কোনো প্রভাব ফেলতেছে না। আর সেকেন্ড কেসে যে স্থির চাপ, তো স্থির চাপে যদি হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করি, নিষ্ক্রিয় উপাদান বা নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করি, সেক্ষেত্রে কি হয় জানো? যে আচ্ছা, স্থির আয়তনে কোনো প্রভাব ফেলে না। আর স্থির চাপে হচ্ছে বিক্রিয়া সেই দিকে ধাবিত হয়, যেখানে হচ্ছে নাম্বার অফ মোলস বেশি থাকে বা মোল সংখ্যা যেদিকে বেশি থাকে, মোল সংখ্যা বেশি থাকে, রাইট? আচ্ছা, এখন কেন হচ্ছে বিক্রিয়া যেদিকে মোল সংখ্যা বেশি থাকে ওইদিকে ধাবিত হয়? আচ্ছা, ধরে নিলাম আমাদের কাছে একটা পাত্র আছে, রাইট? একটা পাত্র, তো পাত্রে আমাদের কি আছে? PCl5 আছে, যেটা হচ্ছে ভেঙে বা বিয়োজন হইতেছে, অ্যাকচুয়ালি PCl3 তৈরি হইতেছে আর Cl2 তৈরি হইতেছে, এই হচ্ছে পাত্র। তো এই যদি পাত্র হয়, এই পাত্রে আমরা কি করলাম যে এক্সট্রা করে কিছু হচ্ছে ইনার্ট গ্যাস, যেমন হচ্ছে আর্গন অথবা ক্রিপ্টন, এগুলো অ্যাড করে দিলাম, বা হচ্ছে হিলিয়াম অথবা অন্যান্য যেসব এলিমেন্ট, ধরে নিলাম হচ্ছে আমরা নাইট্রোজেন অ্যাড করছি, কিন্তু নাইট্রোজেন বিক্রিয়া করবে না, এটা ধরে নিয়ে বা সামহাও ওই টেম্পারেচারে বা ওই প্রেসারে হচ্ছে আমরা নাইট্রোজেন অ্যাড করছি, প্লাস ধরে নিলাম আরেকটা ওই মানে কেসে যে হাইড্রোজেন অ্যাড করছি, কিন্তু হাইড্রোজেন সামহাও এদের সাথে বিক্রিয়া করবে না, মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে না বা অন্য কোনো এলিমেন্টের সাথে বিক্রিয়া করবে না, রাইট? তো এই কেসের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে PCl5 এর অণুগুলা দেই, যদি এইগুলো হয়, এগুলো যদি PCl5 এর অণু হয়, বা হচ্ছে Cl3 and Cl2 এর অণু হয়, PCl3 and Cl2 এর অণুগুলো হয়, তো এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা এক্সট্রা করে যদি আর্গন, নিয়ন, ক্রিপ্টন বা কোনো নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করি এদের ভিতরে, আমি বাইরের দিকে দেখাইলাম, যদি অ্যাড করি, তো সেই ক্ষেত্রে কি হইতেছে বলো তো? সেই ক্ষেত্রে কি চাপ স্থির থাকতেছে? চাপ তো স্থির থাকবে না, কারণ তখন তো ভিতরে তো নাম্বার অফ মানে এলিমেন্ট তো বেড়ে যাবে, রাইট? তো এলিমেন্ট যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে অবভিয়াসলি চাপ চেঞ্জ হবে। তো চাপ চেঞ্জ হইতেছে, তো কিন্তু আমাদের কি বলছে কেসে যে স্থির চাপ থাকা লাগবে, কিন্তু চাপটা চেঞ্জ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ভলিউম বাড়াই দিতেছি। আচ্ছা, তখন তো ধরো এই ব্যারিয়ারটা থাকতেছে না, মানে পাত্র বড় করে ফেলছি, তখন তো এই ব্যারিয়ারটা থাকতেছে না। আর এই আশেপাশে হচ্ছে ধরো ওই আমরা আর্গন গ্যাস বা হচ্ছে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন দিছি, রাইট? তো এখন যদি আমরা বলি যে এইখানে যে PCl5 মানে আমার যেগুলো হচ্ছে বিক্রিয়কের উৎপাদ আছে, ওরা হচ্ছে কতটুকু জায়গা পাইতেছে বলো তো? ওরা টোটাল বক্সটাই তো জায়গা পাইতেছে, মানে একটা বিশাল একটা ভলিউম পাইতেছে। তার মানে হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী আমাদের ভলিউম বেড়ে যাইতেছে, আচ্ছা, আর ক্লিয়ার করে লিখি যে S = N/V বা হচ্ছে মোল ডিভাইডেড বাই হচ্ছে আয়তন। তো এইখানে কার মোল? আসলে আমরা ভলিউম কাদের নিয়ে চিন্তা করতেছি? ওই বিক্রিয়ার ক্ষেত্রে PCl5 আর PCl3 আর Cl2 এর ভলিউম নিয়ে চিন্তা করতেছি, রাইট? তো এরা যদি ইনক্রিজ করে তাহলে আমাদের কি হইতেছে বলো তো? আমাদের যে ঘনমাত্রা ডিক্রিজ করতেছে, কারণ আমরা কি জানি ঘনমাত্রা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু V,
রাইট? এটাই তো। এখন সামহাও যদি হচ্ছে আমাদের ভি বেড়ে যায়, তো অবভিয়াসলি ঘনমাত্রা ডিক্রিজ করবে, তো এই ক্ষেত্রে যদি আমাদের হচ্ছে আমাদের যদি হচ্ছে মানে বিক্রিয়াটা সাম্য অবস্থায় নিতে হয়, কারণ বিক্রিয়া সাম্য অবস্থা তো সরে যাবে, আয়তন বেড়ে গেলে সাম্য অবস্থা থেকে দূরে সরে যাবে না? তো সাম্য অবস্থা যদি নিতে হয়, তো আমাদের কি করতে হবে, যে নাম্বার অফ মোলস যেই দিকে বেশি ওই দিকে আমাদের বিক্রিয়াটা চলে যেতে হবে, না হচ্ছে এটা হবে না। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা তো এখানে হিলিয়াম অ্যাড করতেছি, রাইট? আমরা হিলিয়াম অ্যাড করতেছি বা নিষ্ক্রিয় এলিমেন্ট অ্যাড করতেছি, তো এখানে তো নাম্বার অফ মোলস তো বেড়ে যাইতেছে, মানে হিলিয়ামের মোলস যদি কাউন্ট করি আমরা, বা ক্রিপ্টন বা আর্গন বা নিষ্ক্রিয় এলিমেন্টের মোলস যদি আমরা কাউন্ট করি, সেক্ষেত্রে তো এদের মোলস তো বেড়ে যাইতেছে। তারপরও কেন হচ্ছে আমরা হচ্ছে এখানে কেন বলতেছি যে আমাদের এনটা তখন আনচেঞ্জ থাকতেছে, পরে জাস্ট চেঞ্জ হওয়ার সময়, মানে জাস্ট বিক্রিয়া সম্মুখবর্তী আর পশ্চাৎমুখী হওয়ার সময় এনটা চেঞ্জ হইতেছে কেন, বা কেন হচ্ছে আমরা নিষ্ক্রিয় এলিমেন্টের মূল সংখ্যাটা কাউন্ট করতেছি না? দেখো আমাদের বিক্রিয়া কোনটা, আসলে আমরা কোনটার জন্য লাসাতিলের নীতি খাটাইতেছি, এই PCl5 থেকে যে PCl3 অ্যান্ড Cl2 তৈরি হইতেছে, তো এইখানে কি বাকি অন্য কিছু মোলস কাউন্ট হবে? না, হবে না। এখানে ভলিউম একটা, আচ্ছা এগুলো তো ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাসীয় অণু, তো এগুলো পুরো পাত্রের জুড়েই থাকবে, কিন্তু অন্য সব মানে নিষ্ক্রিয় গ্যাসের মোল কিন্তু এখানে কাউন্ট হইতেছে না। তো সেই ক্ষেত্রে এখান থেকে হচ্ছে ভলিউম যেহেতু বাড়তেছে, তো সামহাও আমরা যদি হচ্ছে মোলটাও যদি বাড়াইতে পারি, মোলটা যখনই আমরা বাড়াইতে পারবো, তখনই তো হচ্ছে এই যে কনসেন্ট্রেশনটা আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। মানে হচ্ছে ইনিশিয়ালি যদি একটা কনসেন্ট্রেশন থাকে যে NV, তো আমরা ফাইনাল করে দিলাম, মানে ফাইনাল তখন সাম্য অবস্থায় কিছু সময় পরে যখন এটার মানে নিষ্ক্রিয় গ্যাসের প্রভাবটা কাটায় উঠবে, তখন VF, মানে VF তো অবভিয়াসলি বেশি হবে, তখন NF হবে, রাইট? মানে মোল সংখ্যা বাড়বে। মানে এইখানে কি হবে বলো তো, মানে মোল সংখ্যা বাড়া মানে কি বলো তো, নাম্বার অফ মোলস কিভাবে বাড়বে, যে এইখান থেকে যদি হচ্ছে অনুপাত সমানুপাত থেকে আনি, এখান থেকে পাইতেছি একটা, রাইট? যে একটা PCl5 ভাঙলে আমরা হচ্ছে দুইটা একটা PCl3 পাইতেছি আর একটা Cl2 পাইতেছি, মানে এক্সট্রা করে দুইটা এলিমেন্ট পাইতেছি, রাইট? মানে এদের নাম্বার অফ মোল, যদি 1 মোল PCl5 ভাঙে তাহলে হচ্ছে 1 মোল PCl3 অ্যান্ড Cl2 তৈরি হইতেছে, মানে নাম্বার অফ মোলস বাড়তেছে, রাইট? এইখানে খেলাটা হচ্ছে এইটা, নাম্বার অফ মোলস যেহেতু বাড়তেছে, তো এইখান থেকে যে SF সমান সমান হচ্ছে S ইনিশিয়াল হয়ে যাবে তখন। আর এই কারণেই বলা হয়েছে যে মানে নিষ্ক্রিয় উপাদান যোগে যদি স্থির চাপ থাকে, সেইখানে যদি হচ্ছে আমরা ইনার্ট গ্যাস ঢুকাই, স্থির চাপে যদি আমরা ইনার্ট গ্যাস ঢুকাই, সেই ক্ষেত্রে বিক্রিয়া সেই দিকে ধাবিত হবে যেই দিকে মোল সংখ্যা বেশি থাকে। তো এদের ক্ষেত্রে আমরা ইনার্ট গ্যাস অ্যাড করছি, রাইট? তো এইখানে বিক্রিয়া কোন দিকে যাবে বলো তো? অবশ্যই তোমাদের দেখে বলে দেওয়ার কথা, এটা হচ্ছে বিক্রিয়া সম্মুখবর্তী হবে। আর পরবর্তী কেসে যদি হচ্ছে আমরা আরেকটা রিয়াকশন দেখি, যে আমাদের কাছে আছে কি, হাইড্রোজেন আয়োডাইড আছে, এটা ভেঙে তৈরি হইতেছে হচ্ছে H2+I2, রাইট? H2+I2, এইখানে যদি হচ্ছে আমরা ইনার্ট এলিমেন্ট অ্যাড করি, সেক্ষেত্রে কী হবে বলতো? এইখানে দেখো তো উৎপাদের মোল সংখ্যা কয়টা আছে, মানে অনুপাত সমানুপাত দিয়ে যদি আমরা চিন্তা করি, দুইটা, হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কয়টা আছে, রাইট? দুইটা। তো উভয় পাশে যেটা মোলের অনুপাত, এই দুটো সেম না, তো সেই ক্ষেত্রে কি এদের কোনো হচ্ছে প্রভাব থাকবে? না, এদের কোনো প্রভাব থাকবে না। এরকম একটা ব্যতিক্রম, এটা কিন্তু একটা ব্যতিক্রম কেস, যে যদি হচ্ছে নাম্বার অফ মোলস দুই সাইডে সেম থাকে, তাহলে কিন্তু এই যে মানে স্থির চাপের ক্ষেত্রেও নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করলে এদের কোনো প্রভাব ফেলতেছে না, তো এটার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তো এইটুকুই, আশা করছি হচ্ছে বোঝা গেছে। তো এরপরেও যদি কোনো কিছু হচ্ছে তোমার কাছে কঠিন লাগে, আমি বলবো হচ্ছে রিপিট করে দেখে নিতে, কারণ হচ্ছে আমি চেষ্টা করছি হচ্ছে ইজিলিভাবে বুঝাইতে, তো তারপরে কিছু জিনিস পেঁচাইছি আমি, যে জাস্ট সহজভাবে বোঝানোর জন্য, যে এই যে এইখানের ব্যাপারটা, যে নাম্বার অফ মোলস এইখানে কেন হইলো, কেন হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাসের মোল কেন কাউন্ট করব না, এই জিনিসটা একটু তোমার বোঝা প্রয়োজন। আমি আশা করছি হচ্ছে তুমি বুঝে নিতে পারবে এখান থেকে। তো দ্যাটস অল ফর টুডে, গুড লাক।